ইডি বছরের একেবারে শুরুতেই বড়সড় সাফল্য পেয়েছে এবং যেটা তারা অনেকদিন ধরে খুঁজছিল, অর্থাৎ কাকুর কণ্ঠস্বরের নমুনা যেটা নানা টানা পড়েনে তারা পাচ্ছিল না, সেটা অবশেষে গতকাল তারা পেয়েছে জোকার ইএসআই হাসপাতালে। কিন্তু যেরকম জানা যাচ্ছে যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র চেষ্টা করেছেন যাতে তার কণ্ঠস্বরের নমুনা নিতে না পারেন ইডির আধিকারিকরা, এবং ইএসআই জোকায় যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তিনি এক আজব আবদার করেছেন। তিনি বলছেন এসএসকেএমে তিনি তার কণ্ঠস্বরের নমুনা দিতে চান, মানে এতটাই ভরসা তার এসএসকেএমের উপর। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সুশোভন। সুশোভন, শেষ পর্যন্ত আর কোনো অজুহাত ধোপে টিকলো না, শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হলেন সুজয় কৃষ্ণ ভদ্র। একেবারেই শেষ পর্যন্ত বাধ্য হলো, এবং এমন একটা জায়গায় যেখানে সেই এসআই হাসপাতালে বসে আছে জোকায়, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে এসএসকেএমে তাহলে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ যদি করা হয় সেই বিষয়টা তাকে বলা হয়, এবং তারপরেই কিন্তু যখন এই বিষয়টা বলা হচ্ছে তখন ইডি আধিকারিকরা কোর্টের যে নির্দেশ সেই বিষয়টা তাকে বোঝান, এবং তারপরেই কিন্তু সে কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হয়। অর্থাৎ যেই কণ্ঠস্বরের নমুনা ইডির আধিকারিকরা বারবার চেষ্টা করেছেন, কার্যত ব্যর্থ হয়েছেন বলা ভালো, যে সুজয় কৃষ্ণ ভদ্র দিতে চাননি, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালও দেখা গেছে ইএসআইতে বসে তিনি এসএসকেএমের কথা বলছেন। যখন ইডি আধিকারিকরা বলছেন যে না এসএসকেএম নয় ইএসআইতে আছে, এমনকি কোর্টের নির্দেশ পর্যন্ত রয়েছে, তখন তিনি রাজি হয়েছেন। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কোথাও বাধ্য হলেন, এবং তারপর প্রথম থেকে যে অসহযোগিতা, গতকালও কিন্তু এই শব্দবন্ধ ব্যবহার করা যায়, কালকেও কিন্তু অসহযোগিতা ছিল, তারপর আদালতের নির্দেশ অনুযায়ী ইডির আধিকারিকদের বক্তব্য অনুযায়ী সুজয় কৃষ্ণ ভদ্রকে রাজি হতে হলো, যা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। মিমি, একদমই, এবং এই কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে, এরপর রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে ইডি আধিকারিকরা। একদমই তাই, রিপোর্টের দিকে তো নজর রয়েছে। আর আপনাদের মনে আছে এই যে কালীঘাটের কাকু, এই শব্দটা, এই নামটা আমরা প্রথম কোথা থেকে শুনতে পেয়েছিলাম? ওই যে তাপস মণ্ডল, তার মুখেই তো এই কালীঘাটের কাকু এই শব্দটা শোনা গিয়েছিল। আমাদের শুনতে পেয়েছিলাম ওইদিকে কুন্তল, তার মুখে ওই কালীঘাটের কাকু এই শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম। এবার একাধিক তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা, আমরা জানতে পারছি এই নিয়ে, এবং এর পাশাপাশি এই যে তাপস মণ্ডলের বয়ানকেই হাতিয়ার করে এগোতে চাইছে তদন্তকারী সংস্থা। কিন্তু এমন কি তথ্য, এমন কি বয়ান, সমস্তটা বরং চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, তাপস মণ্ডলের কাছে এমন কোন বয়ান বা তাপস মণ্ডলের এমন কোন বয়ান রয়েছে যেগুলো একটা হাতিয়ার হতে চলেছে ইডির কাছে? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত অন্তত ইডি সূত্রে এবং তদন্তকারী সংস্থা সূত্রে, যে সেখানে বিভিন্ন জনের সঙ্গে লেনদেন সংক্রান্ত বক্তব্য সেইগুলি এই মুহূর্তে ইডি বা সিবিআইয়ের হেফাজতে রয়েছে, এবং সেখানে লেনদেন কি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে চাকরি বিক্রি, যেটা নিয়োগ সংক্রান্ত যে মামলা, চাকরি বিক্রি, সেখানে কার চাকরি বিক্রি হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে, কার কাছে টাকা যাবে, কত টাকা হয়েছে, সেই টাকা কোথায় পাঠাতে হবে, এই যাবতীয় তথ্য ভয়েস রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যে কারণে ভয়েস রেকর্ডের স্যাম্পল সংগ্রহের জন্য এতটা উদ্গ্রীব ছিল ইডি, যে কারণে বারবার তাদেরকে আদালতে দ্বারস্থ হতে হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে আইনের চোখে, যে আইনের চোখে অনেকটাই এই ভয়েস স্যাম্পলের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায় বা যদি মিলে যায়, তাহলে তদন্ত এবং তদন্তের শেষে প্রমাণ করা সেটা অনেকটা সহজ হয়ে উঠতে পারে। সেই কারণেই কিন্তু এই তাপস মণ্ডল বলো, সেখানে শান্তনু বলো, যাদের নাম উঠে আসছে, কুন্তল বলো, এই সমস্ত নামগুলো উঠে আসছে, তাদের সঙ্গেই সেই স্যাম্পল মিলে দেখাবে। এর বাইরেও বলা হচ্ছে বড় চাই, বড় মাথা রয়েছে, সেখানে তাদের সঙ্গেও নাকি কথাবার্তা হয়েছে। ফলে সবগুলো মিলিয়ে একাধিক সূত্র রয়েছে, যে সূত্রগুলো ঘাঁটলে এই তদন্ত একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। একদমই তাই। আপাতত ধন্যবাদ তোমাকে তন্ময়। কথা বলছিলাম আমাদের সহকর্মী তন্ময়ের সঙ্গে, এবং যে বড় মাথা, সেই বড় মাথার ক্রমশ কাছে পৌঁছে যাচ্ছে তদন্তকারী সংস্থা, অন্তত এমনটাই মনে হচ্ছে এখনো। একদমই, এবং যে ভয়েস স্যাম্পল যেটা চাইছিল ইডি সেটা তো পাওয়া গেল, সেটা তো ফরেন্সিক ল্যাবে পাঠানোও হলো। এরপর কি তাহলে নিয়োগ দুর্নীতির যে মাথা, সেই মাথাকে ধরা সম্ভব হবে? তাহলে কি এবার তদন্তে গতি আনবে কাকুর কণ্ঠস্বর? কি করবে এরপর ইডি? সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, একেবারে মিমি, দেখো, এই কণ্ঠস্বরের নমুনা নেওয়াটা তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণ এই কণ্ঠস্বরের নমুনা না নেওয়া হলে তদন্তের যে পরবর্তী ধাপ, সেই তদন্তের পরবর্তী ধাপে ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট
তারা এগোতে পারছিলেন না এবং সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া মানেই কিন্তু তদন্ত একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে তেমনটা মনে করার কোনো কারণ নেই। তার কারণ তদন্তকারীরা বলছেন যে এই রিপোর্টটা সবথেকে গুরুত্বপূর্ণ, রিপোর্টটা পজিটিভ আসবে কি না সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, তার বিভিন্ন ধরনের ওষুধ চলছে, ফলে দীর্ঘদিন ধরে কোনো ওষুধের মধ্যে থাকলে ওষুধ খেলে তার কণ্ঠস্বর কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর যে সময় তারা কল ইন্টারসেপ্ট করেছিল এবং কথোপকথন রেকর্ড করেছিল এই রাহুল বেরার সঙ্গে, সেই সময় থেকে কিন্তু আজকের দিনে একটা অনেক সময় পেরিয়ে গিয়েছে, ফলে কণ্ঠস্বর পাল্টে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। ফলে যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নিশ্চিতভাবে তদন্তের পরবর্তী ধাপে এগোতে পারছেন না। কিন্তু যদি রিপোর্ট পজিটিভ আসে তবেই কিন্তু সেই যে জটটা আটকে রয়েছে সেই জটটা খুলে যাবে এবং সেই জট খুলে গেলে কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ ফরেনসিক ল্যাব এবার কি রিপোর্ট পাঠায় সেদিকেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা।